উপদেষ্টা আসিফ মাহমুদ আমাদের সামনে বসে আছেন। উপদেষ্টা থেকে কবে রাজনীতিতে নাম লেখাবেন, মানুষ সে কথা জানতে চায়। আমরা দেখেছি 24-এর আন্দোলনে আপনি অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন, আপনি স্লোগানে অনেক বেশি আমরা সামনের সারিতে দেখেছি। জানতে চাচ্ছিলাম যে পরিচয় দিলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, এইখান থেকে কবে আবার রাজনৈতিক দলে ফিরবেন? কারণ আপনি বলছিলেন যে দেশ গঠনে আপনি ভূমিকা রাখতে চান এবং সেই ইচ্ছা থেকেই গণঅভ্যুত্থানে এত ঝুঁকি নিয়ে কাজ করেছেন। সেই জনগণের জন্য কাজ করতে রাজনৈতিক দলে কবে যাচ্ছেন? রাজনৈতিক দলে না থাকলেও তো আমরা সবসময় রাজনৈতিক মানুষ, সামাজিক এবং রাজনৈতিক জীব। এবং বিশেষ করে আমার ক্যাম্পাসে দীর্ঘ 7 বছরের অ্যাক্টিভিজম, ফ্যাসিবাদ বিরোধী অ্যাক্টিভিজম, ক্যাম্পাসে ছাত্রদের অধিকার আদায়ের জন্য, গেস্টরুম নির্যাতন বন্ধের জন্য দীর্ঘ অ্যাক্টিভিজমের অভিজ্ঞতা এবং আছে। সেখান থেকেই রাজনৈতিক হয়ে ওঠা এবং সেখান থেকেই ঘটনার পরিক্রমায় গণঅভ্যুত্থানের সামনের সারিতে চলে আসা এবং সেই জায়গা থেকে এবং এখন এই কমিটমেন্টের জায়গাটা আরও বেশি দেশের মানুষের জন্য কাজ করার। কারণ আমাদের ডাকে, যেখানে আমাদেরকে কেউ চিনত না, যাদেরকে চিনত না তাদের ডাকে এই যে শত শত হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে এবং জীবন দিয়েছে। আমাদের অনেক শহীদের বাবা মাকে লিখে আসা নোটে আমরা আমাদের নাম দেখেছি যে ভাই ডাক দিয়েছে, যাচ্ছি। তো তাদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে তারা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশকে আমার আরও অনেক কিছু দেওয়ার আছে এবং আমি মনে করি আমার জীবনটাই এর জন্য উৎসর্গীকৃত। এখন কোন ফরম্যাটে সেটা করব, কোন রাজনৈতিক দলে কিংবা নির্বাচনের মাধ্যমে করব কিনা সেটা এখনও সিদ্ধান্ত নেয়নি। কারণ আমাদের এখন এই মুহূর্তে যেহেতু নির্বাচনের একটা ডেডলাইন আছে, সরকারের শেষ সময়ের দিকে আমাদের অনেকগুলো উদ্যোগ এখন বাস্তবায়ন করে যেতে হবে এবং একই সাথে স্থানীয় সরকার বিভাগের সংস্কার কমিশনের অনেকগুলো প্রস্তাবনা আছে। এর মধ্যে কিছু আপনারা দেখেছেন আমরা বাস্তবায়ন করেছি ইতিমধ্যেই, যে দলীয় মার্কা ছাড়া ভোটের বিষয়টা আমরা নিয়ে এসেছি। এইগুলো বাস্তবায়ন করার একটা ডেডলাইন আছে। তো এই সময়টা ফুল এই কাজগুলোতে ফোকাস করছি এবং তারপরেই আশা করি চূড়ান্ত সিদ্ধান্ত নিব যে রাজনৈতিক দলে গেলে কোন রাজনৈতিক দলে যাব বা না। সেটাতে আমরা যদি বলি যে আগামী নির্বাচন তো অন্তর্বর্তী সরকারের অধীনেই হচ্ছে এখন পর্যন্ত, যে কাঠামোতে এগোচ্ছে এই রাষ্ট্র, তাহলে আগামী নির্বাচনে কি আমরা আপনাকে দেখতে পাবো? আগামী নির্বাচনে আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেইনি। তবে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করলে এই অন্তর্বর্তীকালীন সরকারে থেকে সেটা অংশগ্রহণ করা সম্ভব হবে না। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের ডেমোক্রেটিক ট্রানজিশনের যেই কমিটমেন্ট, সেটা শতভাগ নিরপেক্ষ এবং স্বচ্ছ হতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে আমরা একটা ঐতিহাসিক, একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চাই। আচ্ছা, আপনি আরেকটি কমেন্ট করেছিলেন, হয়তো মজা করেই করেছিলেন, আমি জানি না, বা খুব সিরিয়াস করেছিলেন কিনা, সম্ভবত কুমিল্লা বা কোনো একটা প্রোগ্রামে, যে রাজনৈতিক দলে যোগ দিতে হলে এনসিপিতেই কেন, ওরা আরও তো দল আছে সেখানেও যেতে পারি, এটি তো এনসিপিতে যাবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। এটির কি মজা আছে এই কথাটির? না, এটা অনেকেই, যেহেতু গণঅভ্যুত্থানের সকল নেতৃত্ব মিলে এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠন করেছে, সেই জায়গা থেকে সবার একটা ধরে নেওয়া আছে যে হয়তো এনসিপিতেই যোগ দিব। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেই দলকে আমি দেখব জুলাই গণঅভ্যুত্থানের কমিটমেন্টগুলো বাস্তবায়নে সবচেয়ে বেশি কমিটেড এবং কাজ করছে। আসলে রাজনৈতিক দলকে তো চেনা যায় বা বোঝা যায় তার কার্যক্রম দিয়ে, সেই কার্যক্রম দিয়ে আমি হয়তো ডিসাইড করবো যে কোন রাজনৈতিক দলে আমি যুক্ত। আচ্ছা, আপনার কাছে কোনটা বেশি আপনি এনজয় করেছেন, এই গত 1 বছরের সরকার চালালেন এটি নাকি মাঠের আন্দোলন? আমার কাছে সরকারের দায়িত্বে থাকাটা একটু আনকমফোর্টেবল হিসেবে আমি ব্যক্তিগতভাবে মার্ক করেছি। কারণ আন্দোলনে থাকলে একটা সুবিধা হচ্ছে সবকিছু বলা যায়, সবকিছু করা যায় বা প্রতিউত্তর দেওয়া যায়, কিন্তু সরকারের দায়িত্বশীল জায়গা থেকে হয়তো সবকিছু মনের মতো করে বলাও যায় না, করাও যায় না। এবং আন্দোলনে থাকলে যেভাবে সারফেসে থেকে সবকিছু করা যায় সেটা সরকারের থেকে সম্ভব হয় না। তবে কাঠামোর মধ্যে কাজ করার থেকে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে বেশি এনজয় করি বা বেশি ফিল করি মাঠে থাকাটা। সেক্ষেত্রে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ক্রীড়া, যুব ক্রীড়া, আবার এদিকে আছেন স্থানীয় সরকার। এই দুটির মধ্যে কোনটা বেশি এনজয় করছেন?
আমি মনে করি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আমি বেশি স্বাচ্ছন্দ্য এবং বেশি স্বাধীনতার সাথে কাজ করতে পারছি, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেকগুলো পলিসি ডিসিশনের সাথে সরকারের একেবারে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন হয়, এবং এখন যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে আমরা ঐকমত্যের ভিত্তিতে সব সিদ্ধান্ত নিচ্ছি, রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনেক বড় সিদ্ধান্তই আমরা নিতে পারিনি বা নেওয়ার সুযোগ হয়নি। সেই জায়গা থেকে যুব ক্রীড়া মন্ত্রণালয় আরও বেশি স্বাচ্ছন্দ্যের সাথে, এবং যেহেতু এটা আমাদের যুবকদের ট্রেনিং, কর্মসংস্থান এবং একই সাথে স্পোর্টসের সাথে সম্পৃক্ত এবং আমার জেনারেশনের মানুষদের সাথে বেশি সম্পৃক্ত, সেখানে সেই জায়গা থেকেও এই মন্ত্রণালয়ে কাজ করাটাই বেশি স্বাচ্ছন্দ্য। এই দুটি মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে বেশি শত্রু তৈরি হয়েছে কোন মন্ত্রণালয়ের মাধ্যমে, যুব ক্রীড়া নাকি স্থানীয় সরকার? আসলে এরকম দায়িত্বশীল জায়গায় কাজ করতে গেলে অনেকেই অনেক সময় অনেক কিছু নিয়ে ভুল বুঝে থাকে কিংবা শত্রুভাবাপন্ন পরিস্থিতি তৈরি হয়। আমি চেষ্টা করেছি নিজের জায়গা থেকে সর্বোচ্চ সেটা এড়িয়ে যাওয়ার, এবং অনেক বেশি দুর্নীতি প্রবণ একটা মন্ত্রণালয় আমি বলবো, কারণ এর যে দপ্তর সংস্থাগুলো প্রায় দুর্নীতির খবর আসে, এগুলো চেক অ্যান্ড ব্যালেন্স করতে গিয়ে অনেকেই আমাদের সাথে চ্যালেঞ্জের বা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। তো সব মিলিয়ে সেখানেই বেশি আমি মনে করি যে শত্রু বা ওইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সরকারে